হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পোস্ট অফিস জিবিএস রেজাল্ট 2024 তোমরা সবাই অপেক্ষা করে আছো যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেটা এই ভিডিওর মাধ্যমে বলবো। এছাড়াও এবং তার সাথে সাথে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে 45% নাম্বারে সিলেকশন এবং 90% নাম্বারে সিলেকশন নয়। এটা কেন বলছি তার প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে জানতে পারবে, যেটা প্রমাণ সহ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরবো। এবং তোমাদের আরেকটি যে কোয়ারি ছিল, তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্টটা বেরোবে সেখানে কি কাট অফ সত্যিই কি ডাউন যাবে, ডাউন গেলে কতটা ডাউন যাবে, সেই ব্যাপারেও সম্পূর্ণ তথ্য তোমাদের আমি দেবো এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা কোন ডিভিশন থেকে অ্যাপ্লাই করেছো এবং তোমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে টাইপ করে দেবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে এই ধরনের আপডেট সবাইকার আগে পেতে পারো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে তোমাদের আমি একটি কথা বলে রাখি, যেটা হচ্ছে তোমাদের যে কোয়ারিটা ছিল, তোমাদের কটা লিস্ট পাবলিশ হবে এই 2024-এ, অর্থাৎ তোমাদের টোটাল কটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমরা যদি পুরনো নোটিফিকেশন অর্থাৎ 2023-এর পুরনো নোটিফিকেশনটি দেখো, সেখানে কিন্তু টোটাল যে লিস্ট পাবলিশ হয়েছিল সেটা 6টা মতন তোমার টোটাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল। এটা ডেডলাইন কত ছিল? 31 ডিসেম্বর 2023। এবার 2024-এও কিন্তু তোমাদের ডেডলাইন অর্থাৎ সমস্ত প্রসেসটি কমপ্লিট করে ডেডলাইন দিয়েছে 31/12/2024। অর্থাৎ এইটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে 2023-এর মতন 2024-এও কিন্তু জিডিএস এই 31শে ডিসেম্বরের আগেই সমস্ত কিছু কমপ্লিট করতে চাইছে। অর্থাৎ এর থেকে এটা প্রমাণিত হয় যে 2024-এও কিন্তু তোমাদের 6টা মতন লিস্টই প্রকাশিত করা হবে। এবার দেখো এখানে কি বলছে, যা দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ইন সাপ্লিমেন্টারি লিস্ট উইল হ্যাভ টু আন্ডারগো দ্য সেম প্রসেস ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্ট প্রি এঙ্গেজমেন্ট ফর্মালিটিস অ্যাজ ডিসকাসড ইন দ্য ফরেম প্যারাগ্রাফস। তার মানে এখানে দেখো তোমাদের বলেই দিয়েছে দ্য প্রসেস অফ এঙ্গেজমেন্ট উড বি ক্লোজড অ্যান্ড নো ফার্দার লিস্ট অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইস্যুড আফটার 31/12/2024। অর্থাৎ 31/12/2024-এর পরে কিন্তু কোনো লিস্ট আর প্রকাশিত হবে না। সেম নোটিফিকেশন কিন্তু বা সেম কথা কিন্তু 2023-এও বলা হয়েছিল। তোমরা যদি পারো তো নতুন পুরনো নোটিফিকেশনটা ডাউনলোড করে একবার দেখে নিতে পারো। এর থেকে এটা বলা যায় যে 2024-এও তোমাদের 6টা লিস্টই প্রকাশিত হবে। এবার আমি তোমাদের পিডিএফটা ওপেন করে নিয়েছি, অর্থাৎ তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট ওপেন করে নিয়েছি। এখানে তোমরা কিন্তু পরপর দেখতে পাচ্ছ তোমাদের যারা যারা এসটি, ইউআর, ওবিসি, ইডব্লিউএস, এসসি এই সমস্ত ক্যান্ডিডেট আছে, অর্থাৎ প্রত্যেক যারা যারা ক্যান্ডিডেট আছে তাদের পার্সেন্টেজ অফ নাম্বার তোমরা যদি এখানে দেখো, তোমরা কিন্তু 90%-এর মধ্যে নাম্বার দেখতে পাচ্ছ। অর্থাৎ সবাইকারই কিন্তু 9-এর কোটায় নাম্বার আছে। অর্থাৎ এখানে 98, 96, 91, তারপর 97, 94 এই সমস্ত বিভিন্ন নাম্বার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। 98 আবার 99 নাম্বারও 99% নাম্বারও তোমরা এখানে দেখতে পাচ্ছ। কিছু কিছু জায়গায় হয়তো 85 বা 86 এরকম নাম্বার আছে, সেগুলো বাদ দিয়ে, বা 83 কিছু কিছু জায়গায় আছে সেগুলো বাদ দিয়ে বাকি সবই ম্যাক্সিমাম জনাকারী কিন্তু 90 অ্যাবভ নাম্বার পার্সেন্টেজ অফ নাম্বার কিন্তু আছে। অর্থাৎ তোমরা যে ফার্স্ট লিস্ট যেটা আছে এখানে যারা যারা 88% নাম্বার দেখতে পাচ্ছ, তারা সেকেন্ড লিস্টে যদি 2% তোমাদের কমে যায় তুমি কিন্তু 85% যারা যারা পাবে তারা কিন্তু চান্স পেয়ে যাবে। অর্থাৎ এখানে বাঁকুড়া ডিভিশনে যে 97% নাম্বার পেয়েছে, এখান থেকে যদি তোমাদের 2% থেকে 3% যদি নাম্বার কমে যায় তাহলে 95 থেকে 94%-এ কিন্তু সেকেন্ড লিস্টে তাদের নাম চলে আসতে পারে। তো এবার এটা তো সব পোস্ট অফিসে সমান কাট অফ যাবে না, সব জায়গায় কিন্তু ডিফারেন্ট থাকবে। অর্থাৎ আলাদা আলাদা ভাবে কিন্তু বিভিন্ন ডিভিশনের পার্সেন্টেজ অফ মার্কসটা বিভিন্ন রকম থাকবে। তাই তোমাদের এমন কিছু সার্কেল আছে যেখানে কাট অফ অনেক কম গেছে, আবার এমন কিছু সার্কেল
সার্কেল আছে যেখানে কাট অফ অনেকটাই হাই গেছে, আর যে সমস্ত জায়গায় কাট অফ ডাউন গেছে সেই সমস্ত জায়গায় কতটা কাট অফ ডাউন গেছে সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সেরকমই একটা ডিভিশন হচ্ছে তোমাদের নর্থ ইস্টের মেঘালয় ডিভিশন। এখানে দেখো 51.5% কিন্তু ফার্স্ট লিস্টেই নাম চলে এসেছে। তো এইটা যখন সেকেন্ড লিস্ট হবে এটা কিন্তু তোমাদের 48 থেকে 45% নাম্বার যারা পেয়েছে তাদের কিন্তু সেকেন্ড লিস্টে নাম চলে আসবে। তো বুঝতে পারছো? তো এবার দেখো এটা কিন্তু সব ক্ষেত্রে নয়, তুমি যদি ইউআর ক্যান্ডিডেটকে দেখো সে কিন্তু 98% পেয়ে কিন্তু সিলেকশন পেয়েছে। আবার দেখো ইউআর ক্যান্ডিডেটও কিন্তু 78% পেয়ে সিলেকশন পেয়েছে, আবার ইউআর ক্যান্ডিডেট 77% নাম্বার পেয়েও কিন্তু সিলেকশন পেয়ে গেছে। সেরকমই দেখো ওবিসি ক্যান্ডিডেট 41% পেয়েও কিন্তু সিলেকশন পেয়েছে। বুঝতে পারছো কতটা ডাউন গেছে এখানে কাট অফ। কিন্তু দেখো আবার এসটি ক্যান্ডিডেট 76 পেয়েও কিন্তু এখানে সিলেকশন পেয়েছে। আবার আরেকটি ডিভিশনে দেখো মেঘালয়, সেখানে এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট 87% পেয়ে কিন্তু সিলেকশন পেয়েছে। অর্থাৎ এই যে ওবিসি 41% নাম্বার পেয়েছে, এই যদি সেকেন্ড লিস্টে 2% নাম্বার কমে যায় তাহলে তারা যারা 38% নাম্বার পেয়েছে এই ডিভিশনে যারা যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু অবশ্যই চান্স পেয়ে যাবে। এর থেকে এটা বলাই যায়। অর্থাৎ এই ডিভিশনগুলোতে যার নাম্বার উঠেছে এই থেকে কিন্তু তোমাদের সেকেন্ড লিস্ট বলো থার্ড লিস্ট বলো নাম্বার কিন্তু অনেকটা পার্সেন্টেজ ওয়াইজ কমবে তোমাদের, এর থেকে কিন্তু বলাই যায়। সে তো নাম্বার কমবে, স্বাভাবিক ব্যাপার সেটা। অর্থাৎ যতগুলো লিস্ট বেরোবে সেখানে তো তোমাদের নাম্বার কমতেই থাকবে। এবার যদি নাম্বার কমতে থাকে, যারা কম নাম্বার পেয়েছে অর্থাৎ যারা 60% নাম্বার পেয়েছে তারাও তো কিন্তু এখানে চান্স পেয়ে যাবে। এবার দেখো আরেকটু যদি স্ক্রল করে নামি সেখানে তোমরা দেখতে পাবে এখানে একজন বিবিপিএম পোস্টে ওবিসি ক্যান্ডিডেট 49% পেয়ে কিন্তু চান্স পেয়ে গেছে। আবার দেখো ওবিসি ক্যান্ডিডেট 45% পেয়েও কিন্তু চান্স পেয়েছে। পিডব্লিউডি এ ক্যাটাগরি ক্যান্ডিডেট 45% নাম্বার পেয়েছে, আবার ইউআর 77% নাম্বার পেয়ে কিন্তু চান্স পেয়ে গেছে। এবারে ইউআর এই ডিভিশনে যদি 2% কমে সেকেন্ড লিস্টে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? যারা 74 বা 75 নাম্বার পার্সেন্টেজ নাম্বার পেয়েছে তারা কিন্তু অবশ্যই চান্স পাবে সেকেন্ড লিস্টে। তো দেখতেই পাচ্ছ এখানে কাট অফ কতটা ডাউন গেছে, প্রচুর কাট অফ ডাউন গেছে, তোমরা সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। তো এটা কি করে সম্ভব হলো? তো এবার এই কারণেই আমি বারবার বলতে চাইছি যে ক্যান্ডিডেট 30% পেয়েছে সেও এখানে সিলেক্ট, যে 32% পেয়েছে সেও সিলেক্ট। তো দেখো তুমি এখানে দেখো 43.5% পেয়ে কিন্তু এখানে সিলেকশন পেয়ে, যদি এখানে 3% কমে যায় তাহলে এই ডিভিশনে কিন্তু 40% সেকেন্ড লিস্টের নাম বেরিয়ে আসবে, চান্স পেয়ে যাবে। এরপরে দেখো এসসি ক্যান্ডিডেট 37% পেয়ে কিন্তু চান্স পেয়ে গেছে। অর্থাৎ সেকেন্ড লিস্টে কিন্তু এটা 32% কিন্তু সিলেকশন চলে আসবে এই ডিভিশনে। তো এরকম কিন্তু অনেক হয়েছে। এবার আমরা যদি 2023-এর এই নর্থ ইস্টের রেজাল্টটা দেখে নিই তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা বোঝা হয়ে যাবে যে এটা 2023-এও হয়েছিল না শুধুমাত্র 2024-এই হচ্ছে। তো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো 2023-এর লিস্টটা একবার দেখে নিই। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ জুলাই 2023-এর নর্থ ইস্ট সার্কেলের ফার্স্ট মেরিট লিস্ট। এখানে আমি প্রথমে আগরতলা ডিভিশনটাকে বাদ দিয়ে যদি ডাইরেক্ট মেঘালয় ডিভিশনে চলে যায় তাহলে তোমরা এবার কাট অফ গুলো দেখো। কাট অফ গুলো তোমরা দেখতে পাচ্ছ 99.5, 97%, 99.8, 98.8, 95%। আবার এসটি ক্যান্ডিডেট 97%, ইউআর ক্যান্ডিডেট 99%, ইউআর ক্যান্ডিডেট 98%, ওবিসি ক্যান্ডিডেট 99%। মানে সবাই কিন্তু দেখতে পাচ্ছ 9 এর কোটায় তোমাদের নাম্বার আছে। এরকম যদি আমি তরাতে পরপর যেতে থাকি, মানে স্ক্রল করে নিচের দিকে যত নামবো তোমরা দেখো সবাই কিন্তু 90 এর ঘরে নাম্বার পেয়েছে। যারা যারা সিলেক্ট হয়েছে তারা কিন্তু প্রত্যেকে 90 এর ঘরে নাম্বার পেয়ে সিলেকশন পেয়েছে। তো দেখো এখানে 100% নাম্বারও কিন্তু আছে ম্যাক্সিমাম নাম্বার হিসাবে। শুধুমাত্র এখানে একটি ডিভিশনে মিজোরামের এসটি ক্যান্ডিডেট 86% সিলেকশন পেয়েছে, ইউআর ক্যান্ডিডেট 88% সিলেকশন পেয়েছে, আবার এসটি ক্যান্ডিডেট 89% সিলেকশন পেয়েছে। এগুলো দু একটা ডিভিশনে হয়েছে, কিন্তু বাকি ম্যাক্সিমাম সব জায়গাতেই তোমরা কিন্তু 90% অ্যাবভ নাম্বার দেখতে পাচ্ছ। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 2023-এ কিন্তু এই মেঘালয় ডিভিশনে 99%, 98%, 95%, 96%,
এছাড়াও 100% পেয়েও কিন্তু সিলেকশন পেয়েছে। কিন্তু 2024-এ তোমাদের কি দেখালাম, যেখানে 46% পেয়েও কেউ সিলেকশন পেয়েছে, 37% পেয়েও কেউ সিলেকশন পেয়েছে, 49% পেয়েও কেউ সিলেকশন পেয়েছে। এতটা ডিফারেন্স কি করে হয়? তো চলো এবার আমি তো এটা শুধুমাত্র নর্থ ইস্ট দেখালাম, বাকি আদার কয়েকটা সার্কেলের রেজাল্ট তোমাদের আমি দেখাচ্ছি। এবার আমি যে পিডিএফটা খুলে নিয়েছি সেটা হচ্ছে পাঞ্জাব সার্কেলের লিস্ট 1 জুলাই 2024-এর, যেখানে তোমরা দেখতে পাবে এই মার্কস অফ 10-এ সবাই কিন্তু 100%, সবাই 100% মার্কস কিন্তু এখানে পেয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে যারা 99% পেয়েছে তারাও কিন্তু সিলেকশন পায়নি, অর্থাৎ এবং যারা 99.5% পেয়েছে তারাও সিলেকশন পায়নি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো একবার। শুধুমাত্র যারা 100-এ 100 পেয়েছে শুধুমাত্র তাদেরই সিলেকশন কিন্তু এখানে হয়েছে। আবার কিছু জায়গায় দেখতে পাচ্ছি মেঘালয়ের মতন জায়গায় যেটা নর্থ ইস্টে, সেখানে 49% পেয়েও কিন্তু সিলেকশন পাচ্ছে, আবার 37% পেয়েও কিন্তু সিলেকশন পেয়ে যাচ্ছে। এতটা ডিফারেন্স কি করে হয়? অর্থাৎ হিসাব অনুযায়ী এটাই প্রমাণিত হয় যে 45% যে পেয়েছে, যে 32% পেয়েছে তারা সিলেকশন পাচ্ছে, কিন্তু যারা 99% নাম্বার পাচ্ছে তারা কিন্তু সিলেকশন পাচ্ছে না। অর্থাৎ এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে নিশ্চয়ই বড় সড়ো কোনো দুর্নীতি বা স্ক্যাম কিন্তু হচ্ছে ভিতর ভেতর, যেটা আমরা কেউই বুঝতে বা জানতে পারছি না। কারণ সার্কেল অনুযায়ী এতটা ডিফারেন্স কি করে হতে পারে সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এতটা ডিফারেন্স তো হওয়ার কথা নয়। এটা যদি তোমাদের 10 থেকে 20% নাম্বারের মধ্যে ডিফারেন্স থাকতো তাহলে নয় একরকম কথা ছিল, কিন্তু পুরো 50% নম্বরের ডিফারেন্স হয়ে যাচ্ছে এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে। এটা কি করে সম্ভব? এটা তো আগের 2023-এ হয়নি, তোমাদের আমি দেখিয়েছি, তাহলে 2024-এ কেন এরকম হচ্ছে? তো এবার আমি তোমাদের একটা কথা বলছি, যারা 90% পেয়ে অলরেডি আবেদন করে বসে আছে যে আমার সিলেকশন হয়ে যাবে, তোমরা কিন্তু এখনো সিওর হতে পারছো না তোমাদের সিলেকশন হবে কি হবে না, কারণ তোমরা তো ব্যাপারটা বুঝতেই পারছো। এবং যারা 95% নাম্বার পেয়েছো তারাও হয়তো ভাবছো যে আমাদের তো সিলেকশন হয়ে যাবে, তাই তোমরা এই যে স্ক্যাম বা দুর্নীতি যেটা ভেতর ভেতর হচ্ছে তোমরা সেই বিষয়ে কিছু বলছো না, হয়তো তোমরা বলবে না। কিন্তু যারা কম নাম্বার পেয়েছে, যারা অ্যাকচুয়ালি যারা সাফার করছে, যারা 70% নাম্বার পেয়েছে, যারা 80% নাম্বার পেয়েছে এবং যারা 60% নাম্বার পেয়েছে, এরা যারা এরকম ক্যান্ডিডেট যারা আছো তারা অলরেডি হাল ছেড়ে দিয়ে বসে আছো যে আমাদের তো 90% বা 95% নাম্বার নেই, আমরা তাহলে সিলেকশন পাবো না, আমাদের কিছু বলেও লাভ নেই। এই জায়গাতে বা এই সুযোগটাই যারা দুর্নীতি করছে তারা কিন্তু এই সুযোগটাই কাজে লাগাচ্ছে, কারণ তারা হয়তো নিজেরা পেয়ে আছে এই নাম্বারটা, কিন্তু বেশি বেশি নাম্বার আপলোড করে তারা ফার্স্ট মেরিট লিস্টে নাম আনার চেষ্টা করছে এবং ডিভির সময় একটা কিছু ম্যানেজ করে তারা চাকরিটা পাওয়ার চেষ্টা করছে। এবার যদি যারা 60%, 80% বা 70% পেয়েছো এবং এই নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছো, তারা কিন্তু আওয়াজ তোলো, তারা কিন্তু মেল করতে থাকো এবং তারা সবাইকে জানাতে থাকো এই ব্যাপারটা সম্বন্ধে। কারণ আমরা সবাই চাই এই যে জিডিএস এর নিয়োগ প্রক্রিয়া এটা স্বচ্ছতা বজায় রেখে নিয়োগটি হোক, কোনো অসাধু পথ অবলম্বন করে কেউ যেন চাকরি না পায়, সবাই যেন ন্যায্য নাম্বারের উপরই যেন সবাই চাকরিটি পায়। তার জন্য শুধুমাত্র 70%, 80% বা 60% বলে না, সমস্ত ক্যান্ডিডেট যারা আছে সবাই কিন্তু এটা নিয়ে মেল করতে থাকো। কোথায় মেল করবে না? পোস্ট অফিসের যে হেড অফিস আছে দিল্লিতে, সেখানে তোমরা সবাই মেল করতে থাকো এই প্রবলেমগুলো নিয়ে। তো এবার দেখো এই জিডিএস এর নিয়োগ প্রক্রিয়ায় যেটা মেইনলি দরকার ছিল সেটা আমি আগেও বলেছি এবারও বলছি, এর যদি মানে জিডিএস এর ছোট করে যদি একটা এক্সাম কন্ডাক্ট করা যেত তাহলে কিন্তু এত কিছু প্রবলেম ক্রিয়েটই হতো না। যদি তোমাদের আওয়াজ তুলতেই হয় তাহলে সেটা হচ্ছে এই জিডিএস এর জন্য কিন্তু একটা এক্সাম কন্ডাক্ট করা উচিত, আর এক্সাম কন্ডাক্ট করলেই এই ধরনের দুর্নীতি কিন্তু অনেকটাই কমে যাবে, মানে হবেই না এই ধরনের দুর্নীতি। কারণ এক্সাম কন্ডাক্ট করা মানে প্রত্যেকটি ক্যান্ডিডেট এই এক্সামে পার্টিসিপেট করবে এবং যারা পাস করবে এই এক্সামে তারাই শুধুমাত্র তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে চান্স পাবে, শুধুমাত্র তারাই ডকুমেন্টস ভেরিফিকেশনে চান্স পাবে যারা এই এক্সামটিতে পাস করবে। এবার এই এক্সামটা নেওয়ার পেছনেও কিন্তু একটা কারণ আছে। ধরো যারা 2022-এ মাধ্যমিক দিয়েছে, এছাড়াও ধরো
2023 কেও মাধ্যমিক দিয়েছে, আবার 2021 কেও মাধ্যমিক দিয়েছে। এই টাইমের মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কস তো 90% অ্যাভাব, মানে প্রচুর পার্সেন্ট সংখ্যক স্টুডেন্ট 90% নাম্বার পেয়েছে। কিন্তু যারা 2003-এ মাধ্যমিক দিয়েছে বা 2010-এ মাধ্যমিক দিয়েছে বা 2015-তে মাধ্যমিক দিয়েছে, এদের পার্সেন্টেজ অফ মার্কস তো অনেক কম, কারণ মাঝখানে সিলেবাস চেঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে। এরা নতুন সিলেবাসে পরীক্ষা দিয়েছে, এরা পুরনো সিলেবাসে পরীক্ষা দিয়েছে, এরকম পার্সেন্টেজ অফ মার্কসে কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। তার জন্য কিন্তু সাফার করছে 2020-র আগে বা 2019-এর আগে স্টুডেন্টরা। ম্যাক্সিমাম চাকরিটি পেয়ে যাচ্ছে 2020, 2022, 2023, 2021, মানে এই রিসেন্ট যে মাধ্যমিকের এক্সাম গুলো হচ্ছে এই সব ক্যান্ডিডেটরা। তার জন্য কিন্তু এই এক্সাম নেওয়াটা খুবই দরকার। এছাড়াও যেহেতু জিডিএস একটি তোমাদের জবের অর্থাৎ চাকরি রিক্রুটমেন্ট, এটা কোনো তো ট্রেনিং এর কোনো ব্যাপার নয়। এইখানে যারা সিলেকশন পাচ্ছে, যারা ডকুমেন্ট ভেরিফিকেশন নাম্বার ভিত্তিতে সিলেকশন পাচ্ছে, তারা তো অ্যাকচুয়ালি জিডিএসটা চাকরি করবে, কোনো ট্রেনিং তো 1 ইয়ারের করবে না। তাহলে যখন এটি একটি চাকরিরই রিক্রুটমেন্ট হচ্ছে, তাহলে সেখানে কেন নাম্বারের ভিত্তিতে রিক্রুটমেন্টটি কমপ্লিট করা হবে? তো এখানে যদি একটি এক্সাম হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এছাড়াও তোমরা যখন ফর্মটি ফিল আপ করছো, সেখানে কোনো রকম রেজাল্টের ডকুমেন্টস নেওয়া হচ্ছে না। শুধুমাত্র ডকুমেন্টস বলতে কিসের ডকুমেন্টস নেওয়া হচ্ছে? তোমাদের ফটো এবং তোমরা যে সিগনেচার আছে সেই সিগনেচারে তোমাদের ডকুমেন্টস নেওয়া হচ্ছে। তাহলে এটা কি করে সম্ভব? একটা জবের নোটিফিকেশন বেরোচ্ছে, রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেখানে কোনো রকম রেজাল্টের কোনো রকম ডকুমেন্টস নেওয়া হচ্ছে না, শুধুমাত্র ছবি আর সিগনেচারের উপর ভিত্তি করে তোমাদের ফর্মটি ফিল আপ করা হচ্ছে। এটা তো উচিত নয় না। সমস্ত চাকরি পরীক্ষাতে নিজেদের ডকুমেন্টস দিতে হয়, সেখানে রেজাল্ট, কোয়ালিফিকেশন ডকুমেন্ট সমস্ত কিছু দিতে হয়, কিন্তু জিডিএস এর ক্ষেত্রে দেখো এই সমস্ত কিছু নেওয়াই হচ্ছে না। তো এটা কি করে বুঝবো আমরা ফেয়ার অ্যান্ড সিলেকশন হচ্ছে বা ভালোভাবে বা স্বচ্ছভাবে নিয়োগটি হচ্ছে? আমরা কিভাবে বলতে পারবো? তো তোমাদের পুরোটাই বললাম। মেঘালয়ের একটি এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বললাম, যেখানে 2023 ও 2024-এর রেজাল্ট দেখিয়ে দুটো কম্পেয়ার করার চেষ্টা করলাম, ডিফারেন্সটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো তোমাদেরকে একটাই কথা বলবো, এই টোটাল সিস্টেমটার উপর বা টোটাল এই নিয়োগ প্রক্রিয়াটার উপর তোমরা আওয়াজ তুলতে থাকো, কারণ এই রকম চলতে থাকলে কিন্তু 2025-এও তোমাদের সেই একইভাবে কিন্তু রিক্রুটমেন্ট চলতে থাকবে। তোমরা কেউ কিছু করতেও পারবে না, কিছুই না। তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেশনটা তোমাদের ইম্পর্টেন্ট মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক ও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে জব আপডেট সবাইকার আগে পেয়ে যাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।